মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নেগোটিয়াম পেরাম্বুলান্স ইন টেনেব্রিস। কথাটা ব্যাখ্যা করে দিতেন তিনি। সেই ব্যাধি যা অন্ধকারে থাকে, যা কিছু অশুভ, যা কিছু কদর্য, তার সঙ্গে লেনদেন করে এই প্রাণী। ঈশ্বর যাদের থেকে মুখ ফিরিয়ে নেন তাদের শেষ করে দেয়। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন রিজু গাঙ্গুলির ভাবানুবাদে E.F. বেনসনের কাহিনী জোঁক। মূল কাহিনী নেগোটিয়াম পেরাম্বুলেন্স প্রথম প্রকাশিত হয় 1922 সালের নভেম্বর সংখ্যায় হাচিনসন্স ম্যাগাজিনে। পরে সংকলিত হয় 1923 সালের গ্রন্থ ভিজিবল অ্যান্ড ইনভিজিবলে। সমালোচকদের মতে এই কাহিনী পরবর্তীকালে H.P. লাভক্রাফটের লেখাতেও প্রভাব ফেলেছিল। শুরু হচ্ছে রিজু গাঙ্গুলির ভাবানুবাদে E.F. বেনসনের সেই বিখ্যাত কাহিনী জোঁক। ধরুন আপনি পশ্চিম কর্নওয়ালে বেড়াতে গেছেন। সেক্ষেত্রে পেনজেন্স আর ল্যান্ডস এন্ডের মাঝের ন্যাড়া আর উঁচু জায়গাটা পেরোনোর সময় রোদে পুড়ে জলে ভিজে বিবর্ণ হয়ে যাওয়া একটা নোটিশ বোর্ড আপনার নজরে পড়তেও পারে। তাতে লেখা আছে পোলার্ন 2 মাইল। তখন আপনি গাইড বুক খুলবেন, সেখান থেকে জানবেন যে ওটা একটা মাছ ধরা গ্রাম। দ্রষ্টব্য বলতে গির্জের রেলিং হিসেবে ব্যবহৃত কিছু কাঠ খোদাই আর নকশা, যারা আদতে আরও পুরনো একটি গির্জার অংশ ছিল। সেখানেই আপনি পড়বেন যে সেন্ট ক্রিডের গির্জাতেও সেই সময়েরই নকশা আর স্থাপত্য দেখা যায়, বরং আরও ভালোভাবে সংরক্ষিত আকারে। এরপর আর কে ওখানে যাবে? তাও ধরুন আপনি যেতে চাইলেন, একটু এগিয়েই বুঝবেন যে খানাখন্দে ভরা ওই সরু রাস্তায় যাতায়াত করে হাঁটু বা সাইকেলের বা দুটোরই 12টা বাজবে। তারপর আপনার বাকি ছুটিটার কি হবে? তাই একেবারে উত্তুঙ্গ ট্যুরিস্ট সিজনেও পোলার্নে কেউ যায় টায় না। বাকি সময়ের কথা তো বলাই বাহুল্য। এমনকি পোস্টম্যান অবধি রেজিস্টার্ড চিঠি বা বড় পার্সেল গোছের কিছু না এলে ওই গ্রামে যায় না, বরং রাস্তার কাছেই রাখা একটা বড় বাক্সে সব চিঠি চাপাটি ফেলে দেয়। জেলেরা মাছ ধরে সমুদ্র পথেই জেটিতে যায়। সেখানে মাছ বেচার পর ফিরে আসে তাদের ফাঁকা ট্রলারগুলো। কেউ আসে না পোলার্নে, সেখান থেকেও কেউ কোথাও যায় না। এখন এতটা বিচ্ছিন্ন থাকলে যে কোনো জায়গার বাসিন্দাদের মধ্যেই একটা তীব্র স্বাধীন চেতা, বা আরও সহজ ভাষায় বললে একলা সেরে মনোভাব তৈরি হতে বাধ্য। কিন্তু পোলার্নের বাসিন্দারা নিজেদের মধ্যে বেশ ভালোভাবেই মানিয়ে গুছিয়ে নিত। মনে হতো ঝড় আর বৃষ্টি, রোদ আর হাওয়া যেন এক আলাদা মন্ত্রগান শুনিয়ে তাদের এক সূত্রে বেঁধে রেখেছে। মানুষের ক্ষুদ্র তুচ্ছ ওঠা পড়ার চেয়েও অনেক বড়, অনেক দুর্গেও কোনো শক্তির অস্তিত্ব যেন তারা সবাই জানে। 10 বছর বয়সে আমার ফুসফুসের সমস্যা ধরা পড়েছিল। এমনিতেই রোগে ভুগে কঙ্কালসার হয়ে গিয়েছিলাম। তার উপর এই অবস্থা হওয়ায় বড়রা ঠিক করেছিলেন আমাকে লন্ডন থেকে দূরে এমন কোথাও পাঠিয়ে দেবেন যেখানে বিশুদ্ধ হাওয়া আর যত্ন দুটোই জুটবে। আমার পিসেমশাই রিচার্ড বলিথো ছিলেন পোলার্নের ভাইকার। পোলার্নে একটা ছোট্ট বাড়ি কিনে তিনি সেখানেই থাকতেন। ভাইকারেজটা তিনি জন ইভান্স নামের এক শিল্পীকে ভাড়া দিয়েছিলেন। রিচার্ডের বাড়ির এক পাশে পাথরের দেওয়াল আর ছাদ দিয়ে বানানো একটা ঘর ছিল।
ওটাই আমার জন্য বরাদ্দ হয়েছিল। আমি ওতে দিনের ঘন্টা কাটাতাম বলা মুশকিল। আসলে লন্ডনের ওই ধূসর বাদামি আকাশ, ধোঁয়া আর বদ্ধ পরিবেশের পর এমন একটা জায়গায় এসে আর ঘরবন্দি থাকতে ইচ্ছে হতো না। সারাদিন আমি ঘুরে বেড়াতাম পাহাড়ের ঢালে, সমুদ্রের ধারে, ঘাস ফুলের ভিড়ে আর জেটিতে। কোনো রকম নিষেধাজ্ঞাই ছিল না আমার ওপর। শুধু দুটো জিনিস একটু অন্যরকম ছিল। আমার রোজকার পড়াশোনা নিয়ে খুব একটা চাপ ছিল না। বাগানে হাঁটতে হাঁটতেই রিচার্ড আমাকে ল্যাটিন ব্যাকরণ আর সাহিত্য বোঝাতেন। তার পড়ানোর ভঙ্গিটাই এমন ছিল যে আমার বুঝতে আর মনে রাখতে বিন্দুমাত্র অসুবিধে হতো না। তারই সঙ্গে তিনি আমাকে ফুল, পাখি, গাছ এগুলো চেনাতেন, তারপর সেগুলোর বর্ণনা দিতে বলতেন। জটিলতম বিষয়কেও সহজে আর যুক্তি দিয়ে ব্যাখ্যা করার শিক্ষাটা আমি রিচার্ডের কাছেই পেয়েছিলাম। তবে রোববার চার্চের বেদিতে দাঁড়ানো অবস্থায় এই মানুষটির অন্য এক রূপ দেখতাম। ক্যালভিনিজম আর মিস্টিসিজমের কোন গোপন আগুন এই মানুষটির ভিতর ছিল জানি না, তবে অনুশোচনাহীন পাপীদের পরিণতি নিয়ে তাঁর সেই ভয়াবহ বক্তৃতামালা আমাকে ক্ষতবিক্ষত করে দিত। এমনকি সন্ধেবেলায় যখন ছোটরা আসতো তার কথা শুনতে, তখনও রিচার্ডের মধ্যে থেকে বেরিয়ে আসতো সেই কালো আগুনের এক আধটা ফুলকি। দেবদূতেরা শিশুদের রক্ষা করেন ঠিকই, কিন্তু সেই শিশু যদি এমন কিছু করে যাতে দেবদূত বিরূপ হন, তাহলে ভয়ঙ্কর বিপদ হবে। দেখা আর অদেখা এমন সব বিপদ আমাদের ঘিরে থাকে, যাদের হাতে পড়লে শিশু থেকে বৃদ্ধ সবারই পরিণতি হয় অবর্ণনীয়। ওই দেখো, ওই দেখো। কথাগুলো বলার সময় রিচার্ড সেই পুরনো কাঠ খোদাই আর নকশাগুলোর দিকে ইঙ্গিত করতেন, যাদের কথা আমি প্রথমেই বলেছিলাম। সেগুলো খুঁটিয়ে দেখে বুঝেছিলাম মোট 4টে প্যানেল আছে তাতে। প্রথমটা নিরীহ গোছের। দেবদূত গ্যাব্রিয়েল কুমারী মেরিকে জানাচ্ছেন যে তাঁর গর্ভে জন্ম নিতে চলেছেন ঈশ্বরের সন্তান, অর্থাৎ যিশু। দ্বিতীয়টাও বেশ সম্ভ্রান্ত। আর্কএঞ্জেল মাইকেল যিশুর দেহ কাঁধে বহন করছেন পুনরুজ্জীবনের ঠিক আগে। তৃতীয়টায় দেখিয়েছে এন্ডরের উইচকে, মানে যে মহিলার পরামর্শ অনুযায়ী সল স্যামুয়েলের কাছ থেকে ফিলিস্তিনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরামর্শ নিয়েছিলেন। আর চতুর্থ প্যানেলটা, ওটাই ছিল গোলমেলে। ওটা ব্যাখ্যা করার সময় রিচার্ড বেদি থেকে নেমে আসতেন আর আঙুল তুলে তুলে জিনিসটা দেখাতেন। ওতে দেখানো জায়গাটা হুবহু পোলার্নের চার্চের সামনের চাতালের মতো। চার্চের গেটে আলখাল্লা পরা এক পুরোহিত দাঁড়িয়ে আছেন। হাতের ক্রস তুলে ধরে একটা বিশাল জোঁকের মতো জিনিসকে ঠেকাতে চাইছেন তিনি। একটা জোঁক যে কতটা ভয়াল হতে পারে তা ওই প্যানেলটা না দেখলে কখনোই বুঝতে পারতাম না। তারই সঙ্গে চলতে থাকতো রিচার্ডের ধারা বিবরণী। জিনিসটার নিচে লেখা নেগোটিয়াম পেরাম্বুলান্স ইন টেনেব্রিস। কথাটা ব্যাখ্যা করে দিতেন তিনি। সেই ব্যাধি যা অন্ধকারে থাকে। এ ব্যাধি শরীরের কম, কিন্তু মনের বেশি। রীতিমতো গর্জন করতেন রিচার্ড। যা কিছু অশুভ, যা কিছু কদর্য, তার সঙ্গে লেনদেন করে এই প্রাণী। ঈশ্বর যাদের থেকে মুখ ফিরিয়ে নেন তাদের শেষ করে দেয়। আমার সমবয়সী ছেলেরা এগুলো শুনে চোখ চাওয়াচাওয়ি আর ফিসফাস করছে দেখেই মনে হয়েছিল তারা এই ভাবনা আর তর্জন গর্জনের পিছনের ঘটনা বা কিংবদন্তিটা জানে। তাদের থেকে যে গল্পটা উদ্ধার করলাম সেটা এই রকম।
যে চার্চে দাঁড়িয়ে রিচার্ড আমাদের ভয় দেখাতেন সেখান থেকে বড়জোর ৩০০ গজ দূরে একটা বহু প্রাচীন ও পরিত্যক্ত চার্চ ছিল। পরে জমির সঙ্গে সেই পরিত্যক্ত বাড়িটাও কিনেছিলেন লন্ডন থেকে আসা এক ভদ্রলোক। চার্চ ভেঙে তারই পাথরগুলো দিয়ে তিনি নিজের বাড়ি বানিয়েছিলেন। শুধু ওই প্যানেলটা তিনি রেখে দিয়েছিলেন নিজের ঘরে। তার উপরেই তিনি মদের বোতল রাখতেন, জুয়া খেলতেন, আরও নানাবিধ অপকর্ম করতেন। তবে যত দিন গেল ভদ্রলোকের সাহসের ভাঁড়ারে ঘাটতি দেখা দিল। সব সময় বাড়ির সবকটা আলো জ্বালিয়ে রাখতেন তিনি। কেন, উত্তরটা তিনি কাউকে বলেননি। তবু সবাই জানতে পারল একদিন। সেদিন ভয়ঙ্কর ঝড় উঠেছিল। সমুদ্র থেকে ধেয়ে আসা হাওয়ার জলের ছাপটায় নিভে গেল বাড়ির আলোগুলো। তৎক্ষণাৎ সেই ভদ্রলোকের মর্মভেদী আর্তনাদে মুখরিত হল পোলার্ন। আলো জ্বালিয়ে চাকর বাকরদের ছুটে আসতে কিছুটা সময় লাগলো। তারা এসে দেখল বিপুল দেহী ভদ্রলোকের শরীরটা একটা নেতানো বস্তার মতো ফাঁপা হয়ে মাটিতে পড়ে আছে। তার গলার কাছটা ফাঁক হয়ে মাটিতে গড়াচ্ছে রক্ত, আর মানুষটির শরীর থেকে দূরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে একটা প্রকাণ্ড জোঁকের মতো কিছু। ভদ্রলোক মারা যাওয়ার আগে ল্যাটিনে কিছু একটা বলছিলেন। বক্তাদের একজন নাক চুলকে বলল, ও সেটা ঠিক। নেগোটিয়াম পেরাম্বুলান্স ইন টেনেব্রিস। আমি মনে করানোর চেষ্টা করলাম। হতে পারে। তারপর কি হলো? তারপর কেউ আর ওদিকে যেতেন না। ভদ্রলোকের বাড়িটা রোদে জলে পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছিল। ৩ বছর আগে পেনজেন্স থেকে মিস্টার ডুলিস এসে বাড়িটা কিনে নিয়েছেন। তারপর সেটাকে মেরামতো করেছেন। তবে উনি বোধ হয় যোগ টোক বা ওই জাতীয় কিছুতে ভয় টয় পান না। রোজ সন্ধ্যেবেলা পুরো ১ বোতল হুইস্কি ফাঁকা করার পর তিনি কি জানেন বা বোঝেন তা তিনিই জানেন। এরপর থেকে মিস্টার ডুলিস আমার পোলার্ন বাসের ফোকাস হয়ে গেলেন। ভদ্রলোকের উপর যথাসাধ্য নজরদারি করতাম, অপেক্ষা করতাম কখন তিনি আর্তনাদ করে উঠবেন, আর আমিও দেখতে পাবো সেই ভয়াল ভয়ঙ্কর চোখকে যে অন্ধকারে থাকে। কিন্তু তেমন কিছুই হলো না। মিস্টার ডুলিস নিজের মতো থাকতেন। গেঁটে বাত না লিভার কোনটা তাকে আগে কাত করবে সেইটা নিয়েই ভাবনা হতো। ডুলিস চার্চে যেতেন না, রিচার্ড বা আমাদের মতো কাউকে আপ্যায়নও করতেন না। ফলে একটু একটু করে পুরো ব্যাপারটাই আমি ভুলে যেতে শুরু করলাম। ৩ বছর রোদ জল আর হাওয়ার মধ্যে থেকে আমার চেহারা আর মন মেজাজে আমূল পরিবর্তন এসেছিল। পোলার্নের পাঠ চুকিয়ে আমি লন্ডনে ফিরে এলাম। তারপর লিটন আর কেমব্রিজের পালা। সেসবের পর ব্যারিস্টার হিসেবে আমি যা রোজগার করতে শুরু করলাম তা প্রায় ঈর্ষণীয়। কিন্তু সবকিছুর মধ্যেও আমার একটাই কথা মনে হতো, আমাকে পোলার্নে ফিরে যেতে হবে। 2 দশক পর বুঝতে পারলাম আমার আহার রোজগার করার দরকার নেই। সঞ্চয় আর নানা ধরনের বিনিয়োগের মাধ্যমে আমি যে ব্যবস্থা করেছি তাতে প্রতি মাসে আমার হাতে বেশ ভালো টাকাই আসবে। আমি বিয়ে করিনি, কারণ তেমন ইচ্ছেই হয়নি। ব্যারিস্টার হিসেবে বিশাল কিছু একটা হওয়ার মতো উচ্চাকাঙ্ক্ষাও আমার ছিল না। তাই লন্ডনের ওই ব্যস্ততা আর মালিন্যে ভরা জীবনের বদলে খোলা আকাশ, সমুদ্রের নোনা জলে রোদের ঝিকমিক আর হু হু হাওয়াই আমাকে টানছিল। পাথর দিয়ে বাঁধানো রাস্তার বদলে
ঘাস ফুলে ছাওয়া পাহাড়ি পথে ছুটতে ইচ্ছে হচ্ছিল। রিচার্ডের সঙ্গে চিঠিতে যোগাযোগ বজায় রেখেছিলাম পোল্যান্ড থেকে চলে আসার পরেও। তার মৃত্যুর পর ওখানে গিয়ে পিসি হেস্টারের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি যাইনি। আসলে ওখানে গেলে যে আর ফিরতে পারবো না এমন একটা দৃঢ় বিশ্বাস আমার ছিল। তাই শেষ অবধি লন্ডনের পাট চোখানোর সিদ্ধান্ত নিয়েই আমি পিসিকে সেই বিষয়ে জানালাম। পিসির সোৎসাহ উত্তর এসে পৌঁছল কদিন পরেই। তিনি লিখেছেন, নিজের জন্য একটা পছন্দসই বাড়ি না কেনা অবধি আমার সঙ্গেই থেকো। বলিত হাউস এমনিতেও আমার একার পক্ষে বড্ড বড়, বড্ড ফাঁকা। রাজি হয়ে গেলাম। জুন মাসের এক সন্ধ্যায় পোল্যান্ড যাওয়ার হাঁটা পথ ধরে গ্রামে ঢোকার সময় বুঝতে পারলাম জায়গাটাই 3 দশকেও তেমন বদলায়নি। ছোটবেলার চেনা জানা জায়গাগুলো বড় হওয়ার পর ছোট লাগে, কিন্তু তেমন কিছুও মনে হচ্ছিল না। সবচেয়ে বড় কথা, সবার থেকে আলাদা ভাবটা অটুট ছিল পোল্যান্ডের আকাশে বাতাসে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল লন্ডনের সেই আইন আদালত আর অন্য সব মারপ্যাঁচ মুছে যাচ্ছে স্মৃতি থেকে। সবটা ভরাট করে দিচ্ছে হাওয়া আর সমুদ্রের গর্জন। পোল্যান্ড বদলায়নি। হেস্টার মানে আমার পিসিও দেখলাম তেমনই বদলাননি। 3 দশক লন্ডনে থাকলে লোকজন একেবারে বেঁকে যায়, কিন্তু এই মহিলা বুড়িয়ে যাননি, বরং একটা অদ্ভুত ব্যক্তিত্ব আর লাবণ্য ফুটে উঠেছে ওর চেহারায় আর আচরণে। খাওয়া দাওয়া সেরে গল্প করছিলাম আমরা। হেস্টারের ঝলমলে আকাশের মতো মুখটায় এক ফালি মেঘ জমল যখন আমি মিস্টার ডুলিসের ব্যাপারে জানতে চাইলাম। ডুলিসের মারা যাওয়ার পর 10 বছরেরও বেশি হয়ে গেছে। কফির কাপটা সরিয়ে রেখে বলেছিলেন হেস্টার, মানুষটি নিউলিন থেকে এখানে আসার আগেও অনেক অপকর্ম করেছিল। এমনকি এখানেও তুমি তো দেখেইছিলে, মদ খাওয়া আর সবার সঙ্গে খারাপ ব্যবহার, এই দুটো দিয়েই ডুলিসকে চিনে নেওয়া যেত। তোমার পিসে বলতেন ওর কপালে দুঃখ আছে। কথাটা সত্যি বলে প্রমাণিত হয়েছিল, এই আর কি। কিন্তু ঠিক কি হয়েছিল? মনে আছে তোমার, চার্চের নানা কথা বলতে বলতে তোমার পিসে বেদি থেকে নেমে আসতেন, তারপর রেলিংয়ে লাগানো কাঠ খোদাই আর নকশাগুলো, বিশেষ করে 4 নম্বর ফ্রেমটা দেখাতেন। বিলক্ষণ। এই ব্যাধি শরীরের কম, কিন্তু মনের বেশি। ওই বিশাল জোঁকের মতো জিনিসটা যে দেখেছে সেই ভোলেনি। যাই হোক, ওটার কথা তুলে তোমার পিসে যে ভাষণগুলো দিতেন ডুলিস সেগুলো শুনেছিল। তারপর থেকে দেখতাম সন্ধে হলেই ওর বাড়ির সবকটা আলো জ্বলে। এই করতে করতে ওর ভয় কমার বদলে বেড়েই যাচ্ছিল। আর তারপরেই হলো কেলেঙ্কারি। কেলেঙ্কারি? হ্যাঁ, একদিন মদ খেয়ে একেবারে চুর অবস্থায় ডুলিস চার্চের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই প্যানেলটা ভেঙে তছনছ করলো। সে কি, অত পুরনো প্যানেলটা ওইভাবে? তারপর কি হলো? পরদিন সকালবেলা চার্চে ঢোকার পর ওই অবস্থা দেখে তোমার পিসে তো রেগে আগুন। তিনি বুঝতে পেরেছিলেন এটা কার কাজ। ডুলিসের বাড়িতে গিয়ে লোকটাকে চেপে ধরতে লোকটা স্বীকার করেছিল। আমি ভেঙেছি ওই জিনিসটাকে, বেশ করেছি। ওটাই ছিল যত কুসংস্কারের ডিপো। জানি, ওটা দেখিয়েই তুমি যত রাজ্যের হাবিজাবি করতে সেটাও গেল তো। বেশ হয়েছে।
বেশ হয়েছে। তারপর তোমার পিসে ঠিক করলেন সোজা পেনজেন্সে গিয়ে পুলিশে অভিযোগ জানাবেন এই ব্যাপারে। কিন্তু চার্চে ঢুকে তিনি দারুণ চমকে গেলেন। কেন? প্যানেলটা একেবারে একেবারে অক্ষত অবস্থায় জায়গা মতো রাখা ছিল। এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেল যে পুলিশ এমনকি চার্চের থেকেও বড় আর ক্ষমতাধর কেউ বা কিছু এই ব্যাপারটায় হস্তক্ষেপ করেছে। উনি ভুল দেখেননি তো? মানে ব্যাপারটা এতই অবিশ্বাস্য। আই আন্ডারস্ট্যান্ড। লন্ডনের মানুষের পক্ষে এটা মেনে নেওয়া একটু শক্তই। তবে সেই রাতেই ঘটনাটা ঘটল। শুতে যাওয়ার সময় দেখেছিলাম ডুলিসের বাড়ির সবকটা আলো জ্বলছে। রাতে একটা চিৎকার শুনে আমার ঘুম ভাঙল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ওর বাড়িটা একদম একদম অন্ধকার। আর তারপরেই দেখতে পেলাম রাস্তা দিয়ে টলতে টলতে কেউ ছুটছে আর প্রাণ ভয় আর্তনাদ করছে। হ্যালো, আমায় কেউ একটু হ্যালো দা। আমি তোমার পিসেকে তুললাম। তিনি আলো জ্বালিয়ে যতক্ষণে রাস্তায় নামলেন ততক্ষণে আরও বেশ কজন উঠে পড়েছিলেন। সবাই মিলে রাস্তা ধরে নেমে একেবারে জেটি অবধি চলে গেলেন। ওখানেই পাথরের উপর পড়েছিল ডুলিস। ওর গলার নলিটা ফাঁক হয়ে রয়েছে, শরীরটাও একেবারে শুকিয়ে গেছে, অথচ আশেপাশে কোথাও রক্তের চিহ্ন মাত্র ছিল না। হেস্টার আমার দিকে ঝুঁকলেন, বললেন, সরকারি রিপোর্টে পুরো ব্যাপারটা মাতলামি আর তার ফলে হওয়া দুর্ঘটনা বলেই দেখানো হয়েছিল। তবে আসল কারণটা বুঝতেই পারছো। মাথা নাড়লেও এই নিয়ে কিছু বললাম না। জানতাম যাই বলবো তাকেই লন্ডনের মানুষের ভাবনা বলে সাব্যস্ত করা হবে। তাই জিজ্ঞেস করলাম, এই বাড়িতে কি এখন কেউ থাকে? থাকে। হেস্টারের মুখটা অন্ধকার হয়ে এলো। এক সময় আমাদেরই ভাড়াটে ছিল সে। জন ইভান্স? হ্যাঁ, সেই কি ভালোই না ছিল মানুষটা। আর সে এখন হেস্টার উঠে দাঁড়ালেন। সে এখন? কথাটা মাঝপথে ছাড়ছেন কেন? বলুন। ওর কথাও নিজেই শেষ করবে। রাত কিন্তু অনেক হলো। এরপরেও আমরা জেগে থাকলে লোকে ভাববে আমাদেরও বোধহয় সারা রাত আলো জ্বালিয়ে রাখার অবস্থা হয়েছে। রাতে শোয়ার সময় ঘরের পর্দাগুলো সরিয়ে দিলাম। কুয়াশা মাখা চালগুলো চাঁদের আলোয় চকচক করছে। সমুদ্রের দিক থেকে ভেসে আসছে হাওয়া আর মৃদু গর্জন। বাগান থেকে আসা হালকা সুগন্ধ মিশে যাচ্ছে সেই হাওয়ায়। মনে হলো পোল্যান্ড ফিরে আসার সিদ্ধান্তটা আরও আগেও নিতে পারতাম আমি। আপনা থেকেই চোখ গেল ঢালের ওপর দিকে। গোটা গ্রাম অন্ধকার হয়ে থাকলেও একটা বাড়ির সবকটা আলো তখনও জ্বলছে। ঘুম ভাঙার পর চোখ মেলতে ভয় করছিল। আশঙ্কা হচ্ছিল দিনের আলোয় যদি পোল্যান্ড দেখে হতাশ হই। কিন্তু চোখ খুলে বুঝলাম আমার ধারণাটা একেবারে অমূলক। শুধু তাই নয়, একেবারে আক্ষরিক অর্থেই আমি ছোটবেলার সেই 3টে বছরে ফিরে যেতে শুরু করলাম।
পোল্যান্ডের আকাশে বাতাসে মাটিতে একটা অন্যরকম শক্তির উপস্থিতি সেই সময় আবছাভাবে টের পেতাম। সেটাই এখন একেবারে স্পষ্টভাবে ধরা দিল আমার কাছে। না, তাকে প্রাকৃতিক বা ঐশ্বরিক বলবো না, বরং মনে হলো এখানে মানুষের মধ্যে থেকে দূষিত রক্তের মতো করে অসংযত জীবনযাপন বা অসদাচরণের প্রবণতা যেন শুষে নিচ্ছে কোনো অদৃশ্য জোঁক। কদিনের মধ্যেই জন ইভান্সের সঙ্গে আমার মোলাকাত হলো। একদিন সকালে আমি সমুদ্রের তীরে বালির ওপর শুয়েছিলাম, তখনই দেখলাম একজন স্থূলদেহী মাঝবয়সী মানুষ, মদ আর অসংযত জীবনযাপন শরীরের মতো যার মুখটাকেও একেবারে থলথলে করে দিয়েছে, টলতে টলতে এগিয়ে আসছে। কাছে এসে চোখগুলো ছোট করে আমাকে দেখলো লোকটা, তারপর বলে উঠল, আরে তুমি তো ভিকারের সেই ভাইপো না বোনপো কি যেন একটা, তাই না? বাগানের ঘরটায় থাকতে তুমি। আমাকে চিনতে পারছো না? গলা থেকে কিছুটা চিনলাম, তার চেয়েও বেশি চিনলাম যেহেতু আগে সেই ছিপছিপে বলিষ্ঠ চেহারার একটা ফসিল ওই থলথলে চেহারার মধ্যে কিছুটা হলেও ছিল। চিনতে পেরেছি, আপনি আমার জন্য ভারী সুন্দর কয়েকটা ছবি এঁকে দিয়েছিলেন সেই সময়। তা দিয়েছিলাম। আমি চিনতে পারায় মানুষটা যে খুশি হয়েছেন সেটা বোঝা গেল। আবার দেব, কিন্তু তুমি এখানে কি করছো? সমুদ্রে স্নান করতে গেছিলে নাকি? খুব খুব কিন্তু ঝুঁকির ব্যাপার। জলের নিচে ঠিক কি কি আছে কে জানে। ডাঙার ক্ষেত্রে অবশ্য একই কথা প্রযোজ্য, তবে আমি ওসব কথায় বিশ্বাস করি না। কাজ আর হুইস্কি এই নিয়ে আমার সময় কেটে যায়। এই কটা বছরে আমি আঁকতে শিখেছি, মদটাও ইদানিং একটু বেশি খাই। আসলে ওই বাড়িটায় থাকলেই কেন যেন সবসময় খুব তেষ্টা পায়। চুপ করে রইলাম আমি। ইভান্স বলে চললেন, আচ্ছা, তুমি মিসেস বলিথোর সঙ্গে থাকছো কি? ওর একটা পোর্ট্রেট আঁকতে পারলে কিন্তু বেশ হতো। সৌন্দর্য আর অভিজ্ঞতার পাশাপাশি আরও একটা জিনিস ধরা পড়ে ওর মধ্যে। উনি অনেক কিছু জানেন। হ্যাঁ, পোল্যান্ডের অনেকেই অনেক কিছু জানে, তবে আমারও সব না জানলে চলবে। আমি একই সঙ্গে ভদ্রলোকের প্রতি আকর্ষণ আর বিকর্ষণ দুটোই অনুভব করলাম। বিকর্ষণের ব্যাপারটা বোঝা সহজ, কিন্তু আকর্ষণ আসলে ওর চেহারা, আর তার চেয়েও বেশি করে ওর কথা বলার ভঙ্গি। কথা বলার ভঙ্গিতে আমার মনে হচ্ছিল জীবনের একটা অন্যরকম চেহারা দেখেছেন ইভান্স, আর সেটা ওর ছবির ওপর কেমন প্রভাব ফেলেছে সেটাই দেখবার জন্য একটা প্রবল কৌতূহল মাথা চাড়া দিচ্ছিল আমার ভিতরে। সেজন্যই বললাম, আপনি কি বাড়ি ফিরছিলেন? তাহলে আমিও আপনার সঙ্গেই ফিরতাম আর কি। ইভান্সের সঙ্গে বাড়িটায় গেলাম। বেড়ার ওপার থেকে দেখা অযত্ন লালিত বাগানটা দেখলাম এত বছরে একেবারে জঙ্গলই হয়ে গেছে। একটা মোটা সোটা বেড়াল জানলায় বসে রোদ পোহাচ্ছিল। বাগান, শ্যাওলা ধরা পাথরের বেঞ্চ, বাঁকানো পাঁচিল সব পেরিয়ে আমরা বাড়িতে ঢুকলাম। ভিতরের ঠান্ডা ঘরটার একপাশে এক বৃদ্ধা মহিলা খাবার দাবার গুছিয়ে রাখছিলেন। পাথরের দেওয়ালের গায়ে, আরও নানা জায়গায়, এমনকি ছাদেও নানা ধরনের মুখ আর কিংবদন্তির জীবজন্তুর দেহাবশেষ দেখতে পাচ্ছিলাম।
বুঝতে পারলাম পুরনো চার্চের ধ্বংসস্তূপের অনেক কিছু দিয়েই এই বাড়িটা বানানো হয়েছে। একটা ডিম্বাকৃতি টেবিলের সামনের দিকে একটা পাথরের আংটায় চিত্রকরের ক্যানভাস আর তুলি রাখার ব্যবস্থা করা ছিল। সেটারও ওপরে একটি দেবদূতের মূর্তি বসানো রয়েছে। বেশ ভক্তিমূলক পরিবেশ, কি বলো? ওই মূর্তির দিকেই বুড়ো আঙুল নাচিয়ে ইভান্স বললেন, এই দিকটায় আমি আঁকি একেবারেই সাদামাটা জিনিস বা মানুষের ছবি, তাই সেই ছবিতেই এমন একটা ভাব আনতে হয় যাতে ওই ভক্তি ভাবটা ফুটে না ওঠে। যাই হোক, আমি একটু ঘরোয়া জামা কাপড় পরে আসি, কেমন? তুমি ততক্ষণে এই ছবিগুলো দেখতে থাকো। ছবিগুলো দেখতে দেখতে দুটো জিনিস মেনে নিলাম। প্রথমত, জন ইভান্স সত্যিই শিল্পী হিসেবে অনেক অনেক উঁচু দরের একজন হয়ে গেছেন। আর দ্বিতীয়ত, তার ছবিতে বিষ ঢুকেছে। এটা ছাড়া আর কোনোভাবেই প্রত্যেকটা ছবির মধ্যে থেকে বেরিয়ে আসা পাপ আর অশুভের অনুভূতিটা ব্যাখ্যা করা যায় না। জানালায় বসা বিড়ালের একটা ছবি ছিল, কিন্তু ওই বিড়ালটা সাক্ষাৎ নরকের বাসিন্দা। রোদে গরম বালিতে শুয়ে থাকা এক নগ্ন কিশোরের ছবি আঁকা রয়েছে, কিন্তু ওই কিশোরের জন্ম দিয়েছে সমুদ্রের নিচের অন্ধকার। সবচেয়ে মারাত্মক ছিল ইভান্সের আঁকা বাগানের ছবিগুলো, যাদের দেখে মনে হচ্ছিল প্রতিটি ঝোপ, প্রতিটি পাতার পিছনেই ঝাঁপিয়ে পড়ার জন্য অপেক্ষা করছে মূর্তিমান বিপদ। কেমন লাগছে? ইভান্সের হাতের গ্লাসে পানীয় রং দেখে বুঝলাম জল টল মেশানো হয়নি। তাতে একটা চুমুক দিয়ে ইভান্স বললেন, আমি যা দেখি তার সারটুকু ধরতে চেষ্টা করি। শিল্পীর দৃষ্টিভঙ্গি থেকে একটা বিড়াল আর একটা ঝোপের মধ্যে খুব একটা তফাৎ থাকে না, বরং আকার অবয়বহীন যে অন্ধকার আর আগুন থেকে আমাদের সবার জন্ম, আমি সেটাকেই ফুটিয়ে তুলি। সুযোগ পেলে তোমারও একটা ছবি আমি আঁকবো, দেখবে দেখবে আমার আয়নায় নিজেকে কেমন দেখতে লাগে। গ্রীষ্ম কেটে গেল। ইভান্সের সঙ্গে আমার মাঝে মধ্যেই দেখা হতো, তবে এমনও হতো যে গোটা সপ্তাহ ধরেই মানুষটি নিজের বাড়ি আর আঁকা ছেড়ে বেরোতেন না। কখনো সখনো জেটির ধারে মানুষটাকে বসে থাকতে দেখতাম, একা। তখন ওর সঙ্গে কথা বলতে গিয়ে আবারও সেই যুগপৎ আকর্ষণ বিকর্ষণ অনুভব করতাম। মনে হতো ইভান্স একটা অন্ধকার পথ ধরে হেঁটে চলেছেন, যার শেষে তিনি এমন কিছু জানতে পারবেন যা কেউ জানে না। বাস্তবে শেষটা অন্যরকম হলো। অক্টোবরের শেষ দিন ছিল সেটা। পাহাড়ের উপর ইভান্সের পাশে বসে সামনের দিকে তাকিয়েছিলাম আমি। রোদের অন্তিম আলোয় ঝলমল করছিল সমুদ্র। আচমকা পশ্চিম আকাশে একটা ঘন কালো মেঘ কোথা থেকে জানি উদয় হয়ে সেই আলোটুকু শুষে নিল হু হু করে। তাতেই ইভান্সের চটকা ভাঙল। আমাকে এখনই ফিরতে হবে, অস্থিরভাবে বললেন ইভান্স। আজ আমার বাড়ির ওই কাজের মহিলাটা ছুটি নিয়েছেন। কয়েক মিনিটের মধ্যেই সবটা অন্ধকার হয়ে যাবে। তার মধ্যে আলো জ্বালানো না হলে না। ওই খাড়া পথ ধরে ইভান্স যেভাবে ছুটলেন
সেটা তার চেহারা আর চলনের সঙ্গে একেবারেই মেলানো যায় না। ঘনায়মান অন্ধকারের মধ্যেও মানুষটিকে প্রায় ছুটতে দেখে মনে হলো উনি সত্যিই চিন্তিত বা ভীত। আমার সঙ্গে এসো। আমার দিকে ঘুরে উনি চিৎকার করলেন, দুজন হাত লাগালে তাড়াতাড়ি আলোগুলো জ্বালানো যাবে। আলো না থাকলে বড় বড় বিপদ হবে। এসো, তাড়াতাড়ি এসো। ইভান্সের তুলনায় অনেক বেশি সক্ষম হলেও ওর সঙ্গে তাল মেলাতে হিমশিম খেলাম সেই সন্ধ্যায়। বাগানের গেটের সামনে পৌঁছে দেখি ইভান্স তার মধ্যেই বাড়ির কাছে চলে গেছেন। দরজা খুলে ভেতরে ঢুকেই একটা লণ্ঠন তুলে নিলেন ইভান্স, কিন্তু সেটা জ্বলল না। আসলে দেশলাই ধরে থাকা ওর হাতটা এত কাঁপছে যে শিখাতে আগুনই ধরছে না। আমি ঘরে ঢুকে ওকে সাহায্য করার জন্য এগোলাম। হঠাৎ আমার পিছনে খোলা দরজার দিকে আঙুল তুলে ইভান্স আর্তনাদ করে উঠলেন, পিছনে ফিরে দেখলাম খোলা দরজা দিয়ে ঢুকে অত্যন্ত দ্রুত গতিতে ইভান্সের দিকে এগিয়ে যাচ্ছে একটা প্রকাণ্ড জোঁক। মলিন একটা আভা বেরিয়ে আসছিল জোঁকটার শরীর থেকে। সেই জন্যই ওই অন্ধকারের মধ্যেও আমি প্রাণীটাকে স্পষ্ট দেখতে পেলাম। আর পেলাম একটা গন্ধ। কাদা আর নোংরার মধ্যে অনেকক্ষণ কিছু ডুবে থাকলে তাতে যেমন গন্ধ হয়, নির্লোম শরীরে কোনো মাথা দেখিনি, তবে সামনের দিকে কুঁচকে থাকা অংশটা যেভাবে খুলছিল আর বন্ধ হচ্ছিল তাতে মুখটা চিনে নিতে অসুবিধে হয়নি। ইভান্সের কাছে এসে ওটা অদ্ভুতভাবে পিছনে ভর দিয়ে উঠে দাঁড়ালো। মনে হলো যেন একটা বিষধর সাপ ছোবল মারার জন্য তৈরি হচ্ছে। ইভান্সের বুক ফাটা আর্তনাদ আমার অচল হয়ে থাকা শরীরটাকে ছুটে যেতে বাধ্য করল। আমি দুহাত বাড়িয়ে চোখটার উপরে ঝাঁপিয়ে পড়লাম ওটাকে সরিয়ে আনবো ভেবে, কিন্তু পারলাম না। মনে হলো আমি যেন একটা কাদার তাল ধরবার চেষ্টা করছি। জিনিসটা আমার আঙুলের ফাঁক দিয়ে তেলোর পাশ দিয়ে বেরিয়ে গেল। এভাবেই কেটে গেল কয়েক সেকেন্ড, আর ওটুকুই যথেষ্ট ছিল। চিৎকার ক্রমেই অসহায় কান্না আর বিড়বিড় হয়ে নৈশব্দে মিলিয়ে গেল। জিভটা ইভান্সের ওপর ঝুঁকে থাকতে থাকতেই তার হাত পা ছোঁড়া স্তিমিত হয়ে এলো। কিছু একটা শুষে নেওয়ার আর টেনে নেওয়ার মাঝামাঝি শব্দ পেলাম। তারপর দরজা দিয়ে বেরিয়ে গেল জোঁকটা। টলতে টলতে একটা লণ্ঠন জ্বালালাম। সেই আলোয় দেখলাম মেঝেতে যা পড়ে আছে তাকে শরীর না বলে চামড়া দিয়ে মোড়া এক বস্তা হাড় বলাই সঙ্গত। পোলার্নের বুক থেকে আরো কিছুটা দূষিত রক্ত শুষে বিদায় নিয়েছে তার রক্ষক। শুনছিলেন E.F. বেনসনের কাহিনী অবলম্বনে রিজু গাঙ্গুলির রচনা জোঁক। হেস্টারের ভূমিকায় ছিলেন দিতিপ্রিয়া, ইভান্স কৌশিক, মিস্টার ডুলিস ও জনৈক লোক কুন্তল। রিচার্ডের ভূমিকায় এবং গল্প পাঠে আমি তমাল। শুনলেন নেগোটিয়াম পেরাম্বুল্যান্স অবলম্বনে জোঁক। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।